আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা চলে এলাম ভার্সিটি মাস্টার ক্লাস অ্যাডভান্সড প্রবলেম সলভিং কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 নিয়ে পরিবেশ রসায়ন। তো এই চ্যাপ্টারের অ্যাডভান্স প্রবলেম বলতে ওই যে আমরা সচরাচর যেটা বলি ইঞ্জিনিয়ারিং এ যেসব প্রিলিতে কোশ্চেন আসা বা রিটেনে কোশ্চেন আসা প্রশ্নগুলা ইদানিং ভার্সিটিতেও আসতেছে। তো ওরকম লেভেলে যেগুলো একটু হ্যান্ড ক্যালকুলেশন করার মতো বা যেই প্রশ্নগুলোর টাইপগুলো আমাদের বুঝে রাখা জরুরি, সেগুলো নিয়ে আসলে এই সেগমেন্টটা সাজানো। তো চলো দেরি না করে স্টার্ট করে ফেলি। ওকে, তো প্রথম প্রশ্ন প্রশ্ন দেখো, কুয়েটে আসছে 1516 সালে, মানে আমি যে সময় পরীক্ষা দিয়েছিলাম সেই সময়। 80 সেন্টিমিটার কিউব গ্যাসের আয়তন 20% বর্ধিত করা হলো, কিন্তু চাপের কোনো পরিবর্তন হলো না। প্রারম্ভিক তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হলে গ্যাসটি কত তাপমাত্রায় উত্তপ্ত করা হয়েছিল? প্রশ্নটা পরে আগে দেখতে হবে কি চেয়েছে, তাপমাত্রা। ওকে, তাহলে T2টা কত এটা জানতে চেয়েছে। তাহলে T2টা কত এটা জানতে চেয়েছে। T1টা কত দেওয়া ভাইয়া, দেখো 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মানে 298 কেলভিন, তাই না? ওই যে 273 যোগ করতে হয়। আচ্ছা, 80 সেন্টিমিটার কিউব গ্যাসের আয়তন 20% বর্ধিত করা হলো। তো 80 সেন্টিমিটার কিউব আগে ছিল, এখন বাড়িয়ে 20% এক্সট্রা করা হয়েছে, তাই তো? সহজ কথা, তুমি ধরো না, ধরো আয়তনটাকে তুমি এমনি ধরে নাও ভি। হুম, ধরো ভি। তাহলে নতুন আয়তন কত হবে? 20% বেশি, মানে কি আগে যতটুকু আয়তন ছিল তার চেয়ে এখন 20% বেশি, মানে 20/100 ইন্টু ভি, মানে 20% ইন্টু ভি। ভি এর 20%টা বেশি আগের তুলনায়, তাহলে এটা যোগ হবে। তাহলে এটাকে আসলে এভাবে লেখা যায়, ভি প্লাস 0.2 ভি ইকুয়াল টু, ভি কমন নিলে 1 + 0.2 ইকুয়াল টু 1.2 ভি। আমি এত বড় করে কেন দেখালাম, একটা জিনিস বোঝানোর জন্য, যে 20% বর্ধিত করা মানে আগের আয়তনের, মানে আগে যতটুকু যাই ছিল না কেন কোনো কিছুর 20% বর্ধিত করা মানে আগের তুলনায় 1.2 গুণ বেশি। 30% বর্ধিত মানে 1.3 গুণ বেশি, এরকম আর কি ব্যাপারটা। তাহলে 1.2 গুণ বেশি। তাহলে সূত্রটা কি দেখো, প্রেসার কনস্ট্যান্ট বলছে, তাই না? প্রেসারে কোনো পরিবর্তন হয়নি, সো সমস্যা নাই। আসো হিসাব করি। তাহলে কি আসবে, V1/T1 ইকুয়াল টু V2/T2। তাহলে সুতরাং শুধুমাত্র T2টা কত আসবে ভাইয়া, V2T1 ডিভাইড বাই V1। তাহলে V2/V1, V2 এর মান কত, 1.2 ভি, V1 এর মান ভি, আমি 80টার ব্যবহার করতেছি না, এমনি তুমি চাইলে 80 লিখতে পারো, সমস্যা নাই। ইন্টু T1 এর মান কত ভাইয়া, 298। তাহলে কাটাকাটি করো, দেখো 1.2 ইন্টু 298 গুণ করলে কত হয় দেখো তো। আহ চলো একটা জায়গায় গুণ করি, 298 ইন্টু ধরো 1.2 গুণ করলাম। তাহলে 8 দুগুণে 16, 6 হাত থেকে 1, 9 দুগুণে 18, 1 19 9 হাত থেকে 1, 2 দুগুণে 4, 1 5 ইন্টু 298 298। ওকে, তাহলে কত আসলো, 6 9 8 17 7 হাত থেকে 1, 10টা 14 4 হাত থেকে 1 3। তাহলে দশমিক একটা ঘর বামে আছে, তাহলে যে 347.6 কেলভিন, 347.6 কেলভিন। তাহলে দেখো অপশনে তো এরকম নাই, ডিগ্রি সেলসিয়াসে আছে, তাহলে -273 কেলভিন বিয়োগ করতে হবে। তাহলে কত আসে দেখো তো, 0.6 তো থাকতেছেই, 0.6 থাকতেছেই, 3 7 হবে, 4 হলে 7 14 হবে, 4 হলে 7 7 হবে, মানে 7, এটা তো 1/4 ধরতে হবে 14, তাহলে 7 7 হইলে 14 হবে, তাহলে 7 হাত থেকে 1 3 কাটাকাটি, তাহলে 74.6 ডিগ্রি সেলসিয়াস, এরকম কিছু একটা আসা উচিত। হ্যাঁ, 74.6 ডিগ্রি সেলসিয়াস। দেখো আরেকবার একটু হিসাব করি, 347 273, তাহলে যদি হিসাবটা করি 27 67, মোটামুটি 27 47, তাহলে 6 74, হ্যাঁ 74ই আসবে। তাহলে মোটামুটি 74-এর কাছাকাছি অ্যান্সার কোনটা আছে, এই যে 84.6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অ্যান্সার কিন্তু সি, 84.6 ডিগ্রি সেলসিয়াস। ওকে ফাইন। তো চলো একটু আগে, প্রমাণ তাপমাত্রা ও চাপে নিচের কোন গ্যাসটির মোলার আয়তন সবচেয়ে বেশি? শোনো ভাইয়া, এটা একটা ট্রিকি কোশ্চেন, তোমার হয়তো মনে হতে পারে আচ্ছা মোলার আয়তন বেশি কার হবে, যার মোল সংখ্যা বেশি। না, প্রমাণ তাপমাত্রা ও চাপে এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। তো কারোরটাই বেশি হবে না, তাহলে অ্যান্সার কোনোটিই নয়। হ্যাঁ, সবারটাই 22.4 লিটার। আচ্ছা, নিচের কোনটি চাপের একক নয়? দেখো নিউটন পার মিটার স্কোয়ার মানেই প্যাসকেল। অ্যাটমসফিয়ার একটা চাপের একক, টরও একটা চাপের একক, মনে আছে? এই যে 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু আমরা কি লেখা যায়, 101325 প্যাসকেল, অথবা 760 মিলিমিটার মার্কিউরিক প্রেসার, এটাকেই তো টর বলে, তাহলে 760 টর। সো আলটিমেটলি লিটার অ্যাটমসফিয়ার আসলে কোনো চাপের একক না, নয় যেহেতু বলছে, অ্যান্সার সি। হুম, আচ্ছা, ভি ইকুয়াল টু কে ইন্টু 1/পি।
সমীকরণ দ্বারা কোন সূত্রকে প্রকাশ করা হয়? সমীকরণে কে কে আছে? ভি আর পি, এটা বয়েলের সূত্র। সো বয়েলের সূত্র যেহেতু নাই, অ্যান্সার নান অফ দিস অ্যাবাভ। একটি অক্সিজেন সিলিন্ডার 250 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। ওকে, সিলিন্ডারটি 125 অ্যাটমসফিয়ার চাপ এবং 27°C তাপমাত্রায় অক্সিজেন দ্বারা পূর্ণ করা হলো। গ্যাসের কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে? আচ্ছা দেখো ভাইয়া, P1 প্রথম চাপ দেওয়া আছে 125 অ্যাটমসফিয়ার, হ্যাঁ, টেম্পারেচার দেওয়া আছে 27°C তাপমাত্রা, যেটাকে আমরা 300 কেলভিন বলতে পারি, তাই না? P2 দেওয়া আছে কত? হাইয়েস্ট 250 অ্যাটমসফিয়ার। তাহলে T2 টাও বের করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তো চলো বের করি। P1/T1 ইকুয়াল টু P2/T2। তাহলে শুধু T2 টা কি আসবে ভাইয়া? P2T1/P1। P2 এর মানটা কত ভাইয়া? 250 ইন্টু T1 এর মানটা কত? 300 ডিভাইড বাই P1 এর মানটা হচ্ছে 125। তো ভাইয়া এখানে একটু খেয়াল করো, 125 দুগুণে তো 250, তাহলে কত আসতেছে? 600 কেলভিন। তাহলে 600 কেলভিন তাপমাত্রায় গিয়ে সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। তুমি যদি চাও এটাকে আবার কি করতে পারো? ডিগ্রি সেলসিয়াসে নিতে পারো। তাহলে -273 করবা। তাহলে আসো কাটাকাটি করি। 3.7 হলে হাত থাকে 1, 8.2 হলে হাত থাকে 1, 3, 3, 327°C তাপমাত্রায় গিয়ে এটা বিস্ফোরিত হবে। সিম্পল। এখন তুমি মাত্র 27°C নিয়ে আসছো, এই হলো ডিফারেন্স। ওকে, তাপমাত্রা স্থির রেখে 2000 মিলিমিটার পারদ চাপে মার্কিউরিক প্রেসারে 1520 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটি গ্যাসকে এক বায়ুমণ্ডলীয় চাপে আনা হলো। এখন তার আয়তন কত? ওকে, P1টা দেখো 2000 মিলিমিটার মার্কিউরিক প্রেসার। P2টা কত ভাইয়া? 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার মানে কি বলা যায় ভাইয়া? 760 মিলিমিটার মার্কিউরিক প্রেসার। আয়তন বলছে V1 কত? 1520 সেন্টিমিটার কিউব, মানে মিলিলিটার আর কি। এখন নতুন আয়তন কত? ফর্মুলা তো জানি, P1V1 ইকুয়াল টু P2V2। তাহলে শুধু V2টা কি আসবে ভাইয়া? P1V1/P2। তো চলো হিসাব করি। P1টা কত ভাইয়া? 2000 ইন্টু V1টা কত ভাইয়া? 1520 ডিভাইড বাই P2টা কত? 760। আসো কাটাকাটি করি, একটা জিরো একটা জিরো কাটা। 76 দুগুণে কিন্তু 152, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, হ্যাঁ 152। তাহলে আলটিমেটলি কত আসে দেখো তো? 2 দুগুণে 4, 4000 সেন্টিমিটার কিউব বা 4 লিটারও লেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। 273 কেলভিন তাপে এবং 760 মিলিমিটার পারদ চাপে 2240 ml কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর হলো, মানে ভরটা কত? আচ্ছা, ফর্মুলাটা কি? পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। তোমরা চাইলে এইভাবেও করতে পারো, বাট আমি সাজেস্ট করবো তুমি একটু প্রশ্নটা রিড করো আগে। প্রশ্নে কি বলছে? 273 কেলভিন তাপে মানে 0 ডিগ্রি আর 760 মিলিমিটার পারদ চাপ মানে 1 অ্যাটমসফিয়ার, মানে এই কন্ডিশনটাকে কি বলে? এসটিপি বলে না? এসটিপিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর, মানে এসটিপিতে আমার VSTP লিটার, হ্যাঁ, ডিভাইড বাই 22.4 ইকুয়াল টু W/M। এটাই তো এন এর সূত্রটা, তাই না? তাহলে একটু খেয়াল করো, এসটিপিতে আয়তন কত দেওয়া আছে? 2240 মিলিলিটার। তাহলে এটাকেও 22,400 মিলিলিটার নিয়ে যে লিটারকে মিলিলিটার নিলে 1000 দিয়ে গুণ হয়। আচ্ছা, ডাব্লিউ ভরটা জানতে চাইছে, এম কত কার্বন ডাইঅক্সাইডের? 44। আসো একটু হিসাব করি। দেখো, এটা কাটলে একটা 10 আসে, তাহলে অ্যান্সার কত আসবে? ডাব্লিউ ইকুয়াল টু 44/10 ইকুয়াল টু 4.4 গ্রাম। তাহলে 4.4 গ্রাম অ্যান্সার হবে এটা। ওকে, যে অবস্থায় 25 সেকেন্ডে 15 মিটার কিউব অক্সিজেন গ্যাস পরিব্যাপ্তি হয়, একই অবস্থায় 62.5 সেকেন্ডে 25 মিটার কিউব ক্লোরিন গ্যাস পরিব্যাপ্ত হলে ক্লোরিনের আপেক্ষিক ঘনত্ব কত? অক্সিজেনের আপেক্ষিক ঘনত্ব দেওয়া আছে। আচ্ছা খেয়াল করো, R1 ইকুয়াল টু আমরা লিখতে পারি V1/T1, যেটার মান কিন্তু দেওয়া আছে। আসলে কি কি দেওয়া আছে? V1 দেওয়া আছে 15 মিটার কিউব ডিভাইড বাই সেকেন্ড দেওয়া আছে 25 সেকেন্ড, এটা একটা দেওয়া আছে। তাহলে 3 5 15, 5 সরি 3 5 15, 5 5 25, তাহলে 3/5 R1। এবার R2 এর ভ্যালুটা বের করি। V2 কত দেওয়া আছে? 25 ডিভাইড বাই 62.5 সেকেন্ড, হ্যাঁ 62.5 সেকেন্ড। আচ্ছা, তাহলে 62.5 জিনিসটাকে কাটাকাটি করা তো একটু ডিফিকাল্ট, তাই তো? তো চলো এটা একটু ডিফিকাল্টি আমরা ঠিক করার ট্রাই করি। এই দশমিকটা যদি উঠাই দিই, অপর দিকে একটা 10 গুণ হয়, তাই না? অপর দিকে একটা 10 গুণ হয়। তাহলে একটু খেয়াল করো, 25 দিয়ে একটু কাটাকাটি করি। 25 আর 625 কাটাকাটি করলে দেখো 4 25 100। তাইলে আচ্ছা এভাবেই করো, 25 দুগুণে 50, আবার 25, 25 একে 25। তাহলে এভাবেও একটু চিন্তা করতে, না দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ 25 একে 50, তাহলে 3 সরি
25 ইন্টু 25 হচ্ছে 625। কিভাবে বুঝলাম দেখো, 625 এখানে আসলো 25, তাহলে 25 একে 25, সরি 25 দুগুণে 50, একটু সরি, কত আসলো 25, 625, তাহলে 25 দুগুণে 50, হ্যাঁ, তাহলে কত থাকলো 1 2 5, তাহলে 5 25-এ 125, হ্যাঁ, 5 25-এ 125, তাহলে ফাইন 25 ইন্টু 25। আবার 25 আছে আর উপরে 10 আছে, তাহলে 5 দুগুণে 10, 5 5 25, তাহলে এটা কত আসলো 2/5 রাখলাম। আচ্ছা, তারপর কি বললো, ক্লোরিনের আপেক্ষিক ঘনত্ব কত, অক্সিজেনের আপেক্ষিক ঘনত্ব দেওয়া আছে, তাহলে ফর্মুলাটা কি ভাইয়া? ফর্মুলাটা হচ্ছে R1/R2 ইকুয়াল টু রুট ওভার D2/D1, এগুলোকে আপেক্ষিক ঘনত্ব আকারে ধরে নিলাম, তাহলে স্কোয়ার করে দাও, তাহলে এই পাশে কি আসবে R1/R2 হোল স্কোয়ার ইকুয়াল টু D2/D1। তাহলে সুতরাং ধরো আমি ক্লোরিনটা বের করতে চাই, হ্যাঁ, ক্লোরিনটা বের করতে চাই, তাহলে ডি অফ ক্লোরিন, এই 2 নম্বরটা ক্লোরিনকে ধরলাম আর কি, হ্যাঁ, ডি অফ ক্লোরিন ইকুয়াল টু তাহলে কি হবে ডি অফ অক্সিজেন ইন্টু 1 নাম্বারটা তো অক্সিজেন, তাহলে R(1) ডিভাইড বাই R(2) স্কোয়ার, এরকমই করলাম, হ্যাঁ। আচ্ছা, তা R(1)টা কিন্তু আসলে অক্সিজেনের জন্যই ছিল, 2টা কিন্তু আসলে ক্লোরিনের জন্যই ছিল, দেওয়াই আছে, প্রথম কেস দ্বিতীয় কেস। তাহলে একটু খেয়াল করো হিসাবটা কত আসবে, অক্সিজেনের আপেক্ষিক ঘনত্ব হচ্ছে 16 ইন্টু R(1)টা কত, R(1) এর মান কিন্তু 3/5, তাহলে 3/5, R(2)টা কত ভাগ অবস্থা আছে, গুণ করে দিলে উল্টায় যায়, তাহলে 5/2 স্কোয়ার, 5 5 কাটা, তাহলে কত থাকে ভাইয়া দেখো 16 ইন্টু 3 স্কোয়ার বাই 4, 2 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার মানে 4, 4 4 16, তাহলে কত আসে 36, তাহলে আপেক্ষিক ঘনত্ব কত আসবে 36, তাহলে অ্যান্সার কিন্তু এ, অ্যান্সার হবে এ। ওকে, একই তাপমাত্রা ও চাপে কোনো পাত্রের একই ছিদ্রপথে একটি অজ্ঞাত গ্যাস ও ক্লোরিনের পৃথকভাবে নিঃসরণের হার, আচ্ছা, তাহলে একটা অজ্ঞাত গ্যাস আর ক্লোরিনের নিঃসরণের হার দেওয়া আছে 6/7, ক্লোরিনের ঘনত্ব দেওয়া আছে, ক্লোরিনের ঘনত্ব ডি অফ ক্লোরিন দেওয়া আছে হচ্ছে 36, হলে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কত হবে? আচ্ছা, আগে অজ্ঞাত গ্যাসের আহ তোমার ইয়েটা বের করে ফেলি, ঘনত্বটা বের করে ফেলি, এই ঘনত্বটাই বাষ্প ঘনত্ব আকারে কনসিডার করা যাবে আপাতত, হ্যাঁ। আচ্ছা, তাহলে ফর্মুলা কি, আর এক্স ডিভাইড বাই RCl2 ইজ ইকুয়াল টু রুট ওভার DCl2 ডিভাইড বাই DX, তাহলে স্কোয়ার করে দাও, RX/RCl2 স্কোয়ার ইকুয়াল টু DCl2/DX, তাহলে শুধু DX ইকুয়াল টু কি আসবে, DCl2, এটা নিচে চলে আসবে, নিচে চলে আসলে কি হবে, RX টা নিচে আসবে, RCl2টা উপরে আসবে, স্কোয়ার। আসো মানগুলো বসাই, DCl2 এর মান কত দাও 36 ইন্টু, এটাকে উল্টায় দাও 7/6 স্কোয়ার, কাটাকাটি করি, 36 ইন্টু 7 7 49, 6 6 36, কাটাকাটি গেল, তাহলে 49 থাকে। আচ্ছা, কি বলছিলাম, ডি কে বলছিলাম আমরা ধরে নিছি কি এটা বাষ্প ঘনত্ব, তাইলে আণবিক ভর ইকুয়াল টু কি, বাষ্প ঘনত্বের দ্বিগুণ 2 ইন্টু DX, তাহলে 2 ইন্টু 49 মানে 98, তাহলে অ্যান্সার আসবে কত ভাই 98, দেখছো সব হ্যান্ড ক্যালকুলেশন করা যায় ইজিলি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 760 মার্কিউরিক চাপে 0.5 গ্রাম এ গ্যাস এবং 300 ml এ গ্যাস 300 ml আয়তন দখল করে, একই তাপমাত্রায় 770 মিলিমিটার মার্কিউরিক চাপে 0.6 গ্রাম বি গ্যাস 400 ml আয়তন দখল করে, একই তাপমাত্রা ও চাপে এ ও বি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি? ওকে, আর আর মনে করো এ ডিভাইড বাই আর বি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, রুট ওভার MB/MA, এরকম লিখতে পারি। আচ্ছা, পিভি ইকুয়াল টু এন আর টি, তাহলে পিভি ইকুয়াল টু এন মানে কি W/M RT, তাহলে শুধুমাত্র এম ইকুয়াল টু কি আসে WRT/PV, WRT/PV, আসো হিসাব করি, তাহলে WBRTB/PBVB এরকম লিখলাম। ওকে, তাপমাত্রা তো একই, সো তাপমাত্রাও এটা আমি জাস্ট ইয়া লিখলেই পারবো, VBRT, হ্যাঁ, তাপমাত্রা একই। ওকে, নিচে আবার এরটা লিখবো WART ডিভাইড বাই PAVA, ওই যে WRT/PV। আচ্ছা, তো চলো একটু কাটাকাটি করি, কি কি কাটাকাটি চলে যায়, আগেই RT RT কাটা, তাহলে এটা কি লেখা যায় WB বাই PBVB, গুণ করে দিলে উপরে চলে যাবে এটা, তাই তো, এটা নিচেই থাকবে, WA উপরে চলে আসবে, PAVA রুট
ওকে চলো হিসাব করি, সবগুলো গুণ করি। ডাব্লিউ বি, পি এর ভর কত 0.6 ইন্টু পি এর ভর কত, পি এটা কত 760 মিলিমিটার মার্কিউরিক প্রেসার ইন্টু ভি এটা কত, ভি এটা হচ্ছে 300 ml, 300 ml। ওকে নিচে ভাগ করি। ডাব্লিউ এটা হচ্ছে 0.5 গ্রাম ইন্টু এটা 770, এটা হচ্ছে 300 জায়গায় 400। আচ্ছা এখানে কিন্তু দেখলেই একটা জিনিস বোঝা যায়, দেখো জাস্ট এটা হলো 0.6 আর 0.5 কাছাকাছি, বাট এখানে দেখো এটা 300 এটা 400, নিচেরটা বড়, এটা 760 এটা 770, নিচেরটা বড়, এটা অল্প একটু বড় আর কি। তাহলে দেখো তো নিচেরটা বেশি বড় না? নিচের সাইডটা যখন বেশি বড় হয় তখন জিনিসটার মান কি হয়, একের চেয়ে কম চলে আসে না? মানে হরটা বড় লবটা ছোট, তাহলে জিনিসটা কি একের কম। ধরো অনেকটা এরকম 9/10 এরকম আছে, তার মানে জিনিসটা কি একের ছোট, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, একের ছোট। হুম, অনেকটা কাছাকাছি ভ্যালু যদি নাও, তুমি একটু চিন্তা ভাবনা করো, এই দুইটাও কাছাকাছি, এই দুইটাও কাছাকাছি, এই দুইটাও কাছাকাছি, হ্যাঁ খুবই কাছাকাছি ভ্যালু, তো অনেকটা অল্প একের একটু কম হবে, একের একটু কম হবে। হ্যাঁ, সো এটাকে এইভাবে লেখা যায় না, দেখো আর এ বাই আর বি ইজ লেস দেন 1, তার মানে আর এ ইজ লেস দেন আর বি, মানে বি এর ব্যাপন হার বেশি, এ এর ব্যাপন হার কম, বি এর ব্যাপন হার বেশি, এ এর ব্যাপন হার কম, সিম্পল একটা অ্যান্সার। ঠিক আছে, যদিও দেখো বি এর কিন্তু বেশি ভর আছে, তারপরে বি এর ব্যাপন হার বেশি, এ এর কম, বাকি কনসিডার ফ্যাক্ট গুলো কনসিডার করলে। ঠিক আছে, এইভাবে অ্যান্সার করা যায়। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস বলতে কি বোঝায়? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস বলতে কি বোঝায়? এটা তো সহজ কথা, আদর্শ গ্যাস মানে যেটা আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে, বাস্তব গ্যাস যেটা মেনে চলে না। একই চাপে ও তাপমাত্রায় কোনো পাত্রের একই ছিদ্র পথে পি ও কিউ নামক দুটি গ্যাসের নিঃসরণ হার যথাক্রমে 0.3 ও 0.2, তাহলে আর পি ইকুয়াল টু 0.3, আর কিউ ইকুয়াল টু 0.2। যদি কিউ গ্যাসের ঘনত্ব ডি হয়, পি গ্যাসের ঘনত্ব আণবিক ভর কত? ঘনত্ব বলতে বাষ্প ঘনত্ব বুঝাইতেছে আর কি। তাহলে দেখো কিউ এর পি গ্যাসের ঘনত্ব কত জানতে চাইছে, তাহলে সূত্র দেখো, সূত্রতে আমরা কি লিখতে পারি, যে আর কিউ ডিভাইড বাই আর পি ইকুয়াল টু রুট ওভার ডিপি বাই ডি কিউ, তাই তো? তাহলে আসো স্কোয়ার করে দিই, তাহলে আর কিউ বাই আর পি স্কোয়ার ইন্টু ডি কিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডিপি, পি এর ঘনত্ব। আচ্ছা তাহলে আর কিউ এর মান হচ্ছে 0.2 ডিভাইড বাই আর পি এর মান হচ্ছে 0.3 স্কোয়ার ইন্টু ডি কিউ এর মানটা কত ভাই, 10 ইকুয়াল টু ডিপি। আচ্ছা একটা খেয়াল করো, এখানেও দশমিক আছে, এখানেও দশমিক আছে, দুইটা কাটাকাটি দেওয়া যায়, মানে এখানে দশমিক উঠলে নিচে একটা 10 হবে, এখানে দশমিক উঠলে উপরে একটা 10 হবে, 10 10 তো কাটাই যাবে। তো এটাকে আলটিমেটলি আমরা কি লিখতে পারি, 2 দুগুণে 4 3 3 9 ইন্টু 10, এরকম লেখা যায়, 2 দুগুণে 4 3 3 9 ইন্টু 10। আচ্ছা তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 40/9, 40/9। হ্যাঁ, তো এইটাকে যদি এখন আমরা কি করতে পারি, এটা গ্যাসের ঘনত্ব, এইটুকু রেখে দাও সমস্যা নেই, আণবিক ভর বের করব, তাহলে আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তাই না, 2 ইন্টু ডিপি, তাহলে 2 ইন্টু 40/9, তাহলে এটা কত হয়ে যাবে ভাইয়া, 80/9। দেখো 9 নং 81 না, অলমোস্ট 9 এর কাছাকাছি হবে অ্যান্সার, অলমোস্ট 9 এর কাছাকাছি। তাহলে এটা অলমোস্ট কত হবে, এটা 9 আর 10 কাছাকাছি না? সো দেখো এটা যদি একটু কাটাকাটি করি আমরা, এমনি জাস্ট হ্যান্ড ক্যালকুলেশন দেখে আর কি, 3 দিয়ে তো না, 4 নং 36, 4 নং 36 নিলাম, আর একটা 4 আসলো, দশমিক দিলাম 0, 4 নং 36, আর একটা 4 আসলো, দশমিকের জন্য 0, 4 নং 36 এরকম, তাহলে এটা লেখা যায় 4.44 গ্রাম। তাহলে এটারই 2 দিয়ে গুণ করলে আলটিমেটলি কি আসতো, যে এখানেও তো তাহলে লেখা যাবে, তাহলে 8.88 গ্রাম। অলমোস্ট শেষ হয়ে গেল, এইভাবেই কিন্তু লেখা যায় চাইলে। আচ্ছা, টি তাপমাত্রা ও পি চাপে ভি আয়তনের একটা মিশ্রণকে, ওকে, টি তাপমাত্রা পি চাপে ভি আয়তনের একটা মিশ্রণকে সম আয়তন অর্থাৎ ভি আয়তনের অপর একটি মিশ্রণের সাথে, ভি আয়তনের অপর একটি মিশ্রণের সাথে মিশ্রিত করা হলো, যার তাপমাত্রা ও চাপ পূর্বেরটির মতোই, তাপমাত্রা ও চাপ পূর্বেরটির মতোই মিশ্রিত করা হলো। আচ্ছা ফাইন, এখন কি বলছে, টি তাপমাত্রায় আয়তন ভি ঠিক রাখা হলে, ভিটা ঠিক রাখা হয়েছে, তাহলে মিশ্রণের চাপ কত? মিশ্রণের চাপটা জানি না, সূত্র কি, টি যেহেতু সেম, টি নিয়ে টেনশন না দরকার নেই, পি পিভি P1V1 প্লাস P2V2 ইকুয়াল টু P3V3, তাহলে P ইন্টু ভি, যেহেতু ভি এর আয়তনটা ফিক্স রাখছে, চাপটা ফিক্স রাখে নাই, তাহলে চিন্তা করো 2PV ইকুয়াল টু P প্রাইম ভি, ভি ভি কাটা, তাহলে P প্রাইম ইকুয়াল টু 2P, মানে চাপটা হয়ে যাবে দ্বিগুণ, চাপটা হয়ে যাবে দ্বিগুণ, শেষ। 28 গ্রাম নাইট্রোজেন এবং 142 গ্রাম ক্লোরিন গ্যাসের মিশ্রণের মোট চাপ 12 অ্যাটমসফিয়ার হলে ওই মিশ্রণে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কত? ওকে ফাইন, দেখো এখানে এন অফ নাইট্রোজেন, নাইট্রোজেনের মোল সংখ্যা কত,
28 ভর দেওয়া আছে আর আণবিক ভরও 28, তাহলে 1 মোল। আচ্ছা, এন অফ ক্লোরিন গ্যাস, ক্লোরিনের ভর দেওয়া আছে 142 গ্রাম, ক্লোরিন হচ্ছে 71 গ্রাম, তাহলে এখানে আছে আসলে 2 মোল। 71 দোগুণিত 142 হয়, 2 মোল। আচ্ছা, গ্যাস মিশ্রণের মোট চাপ পি টোটাল দেওয়া আছে কত ভাইয়া? 12 অ্যাটমসফিয়ার, 12 অ্যাটমসফিয়ার। তো বলছে ওই মিশ্রণে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কত? তাহলে দেখো, পি অফ নাইট্রোজেন, নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কি? নাইট্রোজেনের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ মানে কি? নাইট্রোজেনের মোল বাই টোটাল মোল ইন্টু টোটাল চাপ। আসো হিসাব করি, নাইট্রোজেনের মোল কত? 1, টোটাল মোল কত? 1 আর 2 যোগ করলে হয় 3, ইন্টু মোট চাপ কত? 12, 4, তাহলে অ্যান্সার আসে 4 অ্যাটমসফিয়ার। 4 অ্যাটমসফিয়ার, শেষ, সিম্পল। আচ্ছা, 1 অ্যাটমসফিয়ার চাপে এবং একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের পাত্রে 16 গ্রাম মিথেন, 14 গ্রাম নাইট্রোজেন এবং 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। কোন গ্যাসের আংশিক চাপ সর্বনিম্ন? দেখো ভাইয়া, কোন গ্যাসের আংশিক চাপ, আংশিক চাপ ইকুয়াল টু কি? মোল ভগ্নাংশ ইন্টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তো দেখো, মোল ভগ্নাংশ জিনিসটা আবার কি? ধরো এক্স অফ এ ইকুয়াল টু কি? এন অফ এ ডিভাইড বাই এন টোটাল। মানে যার নিজের মোল বেশি তার মোল ভগ্নাংশ বেশি, যার মোল ভগ্নাংশ বেশি তার আংশিক চাপও বেশি। আচ্ছা, তার মানে যার নিজের মোল কম তার মোল ভগ্নাংশ কম, তার আংশিক চাপও কম। তাহলে আংশিক চাপ সর্বনিম্ন কার হবে? যার মোল সংখ্যা সবচেয়ে কম। আসো হিসাব করি, এন অফ মিথেন এখানে কত দেওয়া? 16 গ্রাম, ওর আণবিক ভর 16, তাহলে 1 মোল। আচ্ছা, এন অফ নাইট্রোজেন কত দেওয়া? 14 গ্রাম, ওর আণবিক ভর 28, তাহলে হাফ মোল। এন অফ কার্বন ডাইঅক্সাইড কত দেওয়া? 44 গ্রাম, ওর আণবিক ভর 44 ইকুয়াল টু 1 মোল। তাহলে কি বলছিলাম ভাইয়া? যার মোল সংখ্যা কম তার আংশিক চাপও কম। সুতরাং সুতরাং এন অফ নাইট্রোজেন হইল সর্বনিম্ন মোল, যেটা বলি সর্বনিম্ন মোল ভগ্নাংশ, সর্বনিম্ন মোল ভগ্নাংশ। সুতরাং সর্বনিম্ন আংশিক চাপ, আংশিক চাপ, শেষ। অ্যান্সার নাইট্রোজেন। তাহলে অ্যান্সারটা কি আসবে ভাইয়া? অ্যান্সারটা আসবে হচ্ছে নাইট্রোজেন। এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, ডান। তো চলো এবার একটু আগে, পরস্পর বিক্রিয়াহীন কোন গ্যাস মিশ্রণে 142 গ্রাম ক্লোরিন গ্যাস এবং 8 গ্রাম নাইট্রোজেন গ্যাস রয়েছে। মিশ্রণের মোট চাপ 1.5 অ্যাটমসফিয়ার হলে ক্লোরিন ও হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ নির্ণয় করো। সহজ, ক্লোরিন গ্যাসের মোল বের করো আগে। 142/71 ইকুয়াল টু কত? 2 মোল। আবার হাইড্রোজেন, হাইড্রোজেনের মোল বের করো। 8/2, 4 মোল। তাহলে একটু চিন্তা করো, ক্লোরিনের আংশিক চাপ কত হবে? ক্লোরিনের নিজের মোল বাই মোট মোল 4, 2, 6 ইন্টু মোট চাপ কত? 1.5। 1.5 কে 3/2 লেখা যায় আর কি, হ্যাঁ, 3/2। তাহলে 3 দুগুণে 6, 2 2 কাটা, তাহলে 1/2 মানে কত? হাফ অ্যাটমসফিয়ার। আর পি অফ হাইড্রোজেন এটা যদি বের করতে চাও, হাইড্রোজেনের নিজের মোল 4 বাই মোট মোল 6 ইন্টু 3/2, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 2 কাটা, তাহলে এটা আসে 1 অ্যাটমসফিয়ার। এই দেখো, দুইটাকে যোগ করলে দেরি আসে, তো আলটিমেটলি অ্যান্সার ঠিক আছে। সো এইভাবে আমরা হিসাব করতে পারি। অ্যাকর্ডিং টু দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস, আরএমএস স্পিড কি? √3RT/m, ঠিক আছে? এভারেজ স্পিড √8RT/m, ঠিক আছে? মোস্ট প্রবাবল স্পিড হচ্ছে 2RT/m, শুধু 2RT/m, তার মানে এটা ঠিক নেই। তাহলে অ্যান্সার 1 আর 2, 1 and 2, অ্যান্সার হবে এ, 1 আর 2। নিম্নের কোন সমীকরণটি গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে উদ্ভূত? গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ পিভি ইকুয়াল টু 1/3mc² থেকেই আসছে। সবকিছু গ্যাসের গতিতত্ত্বের সূত্র, একটু পরে দেখবো আমরা। এই যে দেখো, দেখো যে গ্যাস অনুসময়ের বর্গমূল গড় বর্গবেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। ওই যে পিভি ইকুয়াল টু 1/3mc², হ্যাঁ, 1/3mc²। এটা দিয়ে আসলে কি বোঝায় তোমরা একটু চিন্তা করো, mn কে গুণ করলে কি পাওয়া যায় একটু ভাবো। ওকে, তো যেটা বলতেছিলাম, mn, হ্যাঁ, এম মানে হচ্ছে একটা অণুর ভর, এটা হচ্ছে অণুর সংখ্যা, দুইটাকে গুণ করলে আসলে মোলার ভর আসে। সিআরএমএস, এটা আসলে সিআরএমএস। আর 1/3 এটা হচ্ছে পিভি, হ্যাঁ। এখন একটা কাজ করো, এই 1/3 কে 2 দিয়ে একটা গুণ করে হাফ নাও সামনে। দেখো, হাফ mv², সিআরএমএস তো একটা বেগ, হাফ mv² মানে কি? গতিশক্তি। তাহলে এটাকে লেখা যায় ইকে ইকুয়াল টু 2/3, মানে ইকে ইন্টু 2/3 ইকুয়াল টু পিভি। তাহলে এই জিনিসটাকে সুন্দর করে কি লেখা যায়?
ইকে ইকুয়াল টু 3/2 পিভি, পিভি মানে আবার কি 3/2 এন আর টি। তাহলে দেখো তো এন তো একটা ধ্রুবক, মানে মোল সংখ্যা তো আমরা ফিক্সড মোলই দেই একটা বিক্রিয়ায়, আর তো সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটাও একটা ধ্রুবক। এই ধ্রুবক গুলাকে যদি বাদ দেই কি লেখা যায়, ই কে সমানুপাতিক পরম তাপমাত্রা, তাই তো, মানে কেলভিন তাপমাত্রাকে পরম তাপমাত্রা বলে আর কি, ই কে পরম তাপমাত্রার সমানুপাতিক, দেখছো, এটা আমরা লিখলাম। এবার এটা একটা ফর্মুলা আসছে, এবার কি বলছে, গ্যাস অনুসময় বর্গমূল গড় বর্গবেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা, তাহলে এটাকে একটু যে এইভাবে প্রুফ করি, একটু অন্যভাবে প্রুফ করতে যাই। আচ্ছা, তাহলে দেখো আমরা এই সেম জিনিসটা কি, হাফ এম সি আর এম এস স্কোয়ার, ঠিক আছে। এখন খেয়াল করো, আমরা এই সূত্র যখন প্রমাণ করি বর্গমূল গড় বর্গবেগ, তখন মোলকে 1 ধরে নিই আর কি, হ্যাঁ ধরলাম। তাহলে কি আসছে দেখো তো, 3/2 আর টি ইকুয়াল টু হাফ এম সি আর এম এস স্কোয়ার। তাহলে এই টু আর এই টু কাটা, এই পাশে নিয়ে আসো, 3RT/m রুট ইকুয়াল টু স্কোয়ার যেহেতু আছে, তাহলে CRMS। তাহলে বর্গমূল গড় বর্গবেগ ইকুয়াল টু √3RT/m। তাহলে 3 আর m এগুলো তো ধ্রুবক মান, তাহলে এটাকে কি লেখা যায়, CRMS সমানুপাতিক √T। তাহলে বর্গমূল গড় বর্গবেগ পরম তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক, পরম তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক গেল। গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, দেখো এই তিনটা যদি ধ্রুবক ধরি, তাহলে এটাকে আবার কি লেখা যায় রিভার্সলি, CRMS সমানুপাতিক √1/m, মানে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, দেখো আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, সিম্পল। আচ্ছা, এটা দেখতেছি সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণে ধ্রুবক এর সাথে সম্পর্কযুক্ত কি। আচ্ছা, একটা জিনিস মজার জিনিস, এটা কিন্তু ওই যে মাস্টার ক্লাসে বলছিলাম, সেটা হচ্ছে এই যে খেয়াল করো যে ধরো একটা কণা যদি মাঝ বরাবর থাকে, হ্যাঁ আদর্শ গ্যাস ধরো, চারপাশ থেকে অনেকগুলা কণা তাকে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বল তাকে বিভিন্ন দিক থেকে যেহেতু আসতেছে বলটা, তো নিট বল কিন্তু তার শূন্য। কিন্তু যে কণাটা কর্নারে আছে, তাকে যদি চারপাশ থেকে আকর্ষণ করা হয়, তখন একটা পাশের বেশি প্রভাবের কারণে সে আবার পাত্রের দেয়ালে আঘাত করে, এটাই তো পি এক্সট্রা। ওই এক্সট্রার জন্যই তো একটা ধ্রুবক আসছে AN²/V²। তার মানে এটা মূলত কার জন্য আসছে, ওই আশেপাশের অণুগুলার আন্তঃআণবিক আকর্ষণের কারণে। তাহলে আন্তঃআণবিক আকর্ষণের কারণে এটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, 32 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণটি লেখো, উক্ত সমীকরণ এ ও বি এর অর্থ লিখো। আচ্ছা ঠিক আছে, দেখো 32 গ্রাম অক্সিজেনের গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণটি লেখো। তাহলে এন এর মান কত ভাইয়া, এন অফ অক্সিজেন 32/32 ইকুয়াল টু 1 মোল। আচ্ছা ফাইন, এখন এটার ফর্মুলাটা কি, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি, তাই তো। তাহলে চলো একটু লিখি, তাহলে পি প্লাস এ 1 স্কোয়ার, মানে আচ্ছা দেখো, তাহলে এন স্কোয়ারের মানও 1ই হবে আর এন এর মানও 1ই হবে, তো আলটিমেটলি এটা কিছু না লিখলে হবে। তাহলে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি, এন এর মান 1 1 1। আচ্ছা, বলছে কি উক্ত সমীকরণে এ ও বি এর অর্থ লিখো। আচ্ছা ভাইয়া, এটা কি ছিল, এই যে একটু আগে বললাম আন্তঃআণবিক আকর্ষণের সাথে সম্পর্কযুক্ত, এটা হচ্ছে আসলে চাপ, মানে আন্তঃআণবিক আকর্ষণ বাড়লে ওদের মধ্যে আবার চাপ বৃদ্ধি পায়। এই যে অন্যভাবে চিন্তা করো, আমি চাপ বাড়াইছি, তাহলে আয়তন কমতেছে, কাছাকাছি আসতেছে, কাছাকাছি আসলে আবার কি হয়, আন্তঃআণবিক আকর্ষণ বাড়তেছে। সো দুই ভাবে সম্পর্কযুক্ত, এ হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণের সাথে সম্পর্কযুক্ত, আর বিটা কি ছিল ভাইয়া, বলছিলাম আমরা যে একটা মানে অনেকগুলো আদর্শ গ্যাস আছে। এখন আমরা বলি আদর্শ গ্যাস হলো এদের কোনো মানে আয়তন এতটাই ছোট, পাত্রের তুলনায় আমরা ধরি নগণ্য, বাট জিনিসটা অনেকটা মানে অ্যাবসার্ড আর কি। তাহলে আমরা এটা কিভাবে হিসাব করতে পারি, যে কোনো একটা কণার জন্য পুরো আয়তন তো আর থাকে না, অন্যান্য কণাগুলো তো কিছু আয়তন দখল করে। ধরো প্রত্যেকটা কণা আয়তন দখল করছে বি পরিমাণ, এন সংখ্যক কণা আছে, তাহলে একটা কর্নারে সবগুলাকে যদি নিয়ে আসি, তারা কি পরিমাণ আয়তন দখল করবে, এন বি। তাহলে এই কণাটার জন্য কতটুকু স্পেস বাকি থাকলো, মোট আয়তন মাইনাস যতটুকু স্পেস অন্যান্য কণাগুলো দখল করছে সেটা। তাহলে বিটা মোটামুটি আয়তনের সাথে সম্পর্কযুক্ত, কণাগুলোর আয়তনের সাথে সম্পর্কযুক্ত, এই তো হয়ে গেল। এবার দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত পানির গ্রহণযোগ্য মানদণ্ড, সেটা কি, পিএইচ এর মান হচ্ছে 6.5 থেকে 8.5, ওকে এই দুইটা অপশনই আছে। বিওডি হচ্ছে তোমার হচ্ছে ডিও হচ্ছে 4 থেকে 6 বা 5 থেকে 6, ওকে ওকে ফাইন। বিওডির মান হয় 6, এ দেখো বিওডির মান হয় 6 ppm, হ্যাঁ 6 ppm। তো এইটা কিন্তু 10 হবে না, 10 হয় সিওডি, সিওডির মান হয় 10, টিডিএস হয় 500, ওকে তাহলে অ্যান্সার কিন্তু বি, তাহলে অ্যান্সার কিন্তু বি।
আচ্ছা, টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার ইজ কজড ডিউ টু দ্য প্রেজেন্স অফ হুইচ কম্পাউন্ড ইন ওয়াটার। দেখো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, অ্যালুমিনিয়াম, এদের সালফেট আর ক্লোরাইডের জন্য হয় পার্মানেন্ট, আর বাইকার্বনেটের জন্য হয় টেম্পোরারি। তাহলে অ্যান্সার কি? বাইকার্বনেট। তাহলে ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এদের জন্য হয় টেম্পোরারি বা অস্থায়ী ক্ষারতা। হ্যাঁ, আচ্ছা, সিওডি এর মান বিওডি এর মানের চেয়ে বড় হয় কেন? আচ্ছা, এটা আমি মাস্টার ক্লাসে বলছিলাম, এখানেও আরেকবার বলি, এটা জরুরি জানাটা। সেটা হচ্ছে জৈব পদার্থ দুই প্রকারে ভাগ করা যায়, সহজে পচনযোগ্য, আরেকটা হচ্ছে সহজে পচনযোগ্য, আর এটা হচ্ছে পচন অযোগ্য। ডেফিনিশন বলে দিচ্ছি আরেকবার, হ্যাঁ। আর এটা হচ্ছে অজৈব যৌগটাকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সহজে পচনযোগ্য আর সহজে আর হচ্ছে পচন অযোগ্য। পচন অযোগ্য মানে জৈব পদার্থ হোক আর অজৈব পদার্থ হোক, দুইটা ভাগে ভাগ করা যায়। সহজে পচনযোগ্য মানে যেটা 2-4 বছর, 5 বছর, 10 বছর পর মাটির সাথে মিশে যাবে, যেখানে আছে মিশে যাবে, এনভায়রনমেন্টের ক্ষতি করবে না। পচন অযোগ্য হচ্ছে যেগুলা পচতে মোটামুটি 1-150 বছর, এর চেয়ে বেশি সময় লাগে, 50-60 বছর, 70-80 বছর, 100 বছর সময় লাগে। চিন্তা করো, পচাইতে হইলে কি করতে হয়? ডিকম্পোজ মানে পচানো। এই পচাইতে হইলে বিয়োজকরা কি করে? অক্সিজেন গ্রহণ করে পচায় আর কি, অক্সিজেন গ্রহণ করে পচায়। তার মানে অক্সিজেনের চাহিদা কোথায় বেশি হয়? যেটা বছরের পর বছর সময় বেশি লাগে, মানে পচন অযোগ্যের ভিতরে অক্সিজেনটা বেশি লাগে। মজার ব্যাপার হচ্ছে বিওডিটা শুধু এইটুক নিয়ে ডিল করে, জৈব পদার্থ যেগুলো সহজে পচনযোগ্য তাদের পচাইতে যে পরিমাণ অক্সিজেন লাগে সেটা হচ্ছে বিওডি। আর এই তিনটা পার্ট নিয়ে কাজ করে হচ্ছে সিওডি। তিনটা পার্ট নিয়ে কাজ করে হচ্ছে সিওডি। সিওডিটা কি করে? এই তিনটা অংশ নিয়ে কাজ করে। তার মানে স্বাভাবিকভাবেই এখানে অক্সিজেনের চাহিদা থাকবে অনেক বেশি, এই জন্য সিওডির মান অনেক বেশি হয় বিওডির চেয়ে। সিম্পল। আচ্ছা, ক্যালসিয়াম আয়নকে ক্যালসিয়াম কার্বনেট হিসেবে, আচ্ছা কি হিসেবে? ক্যালসিয়াম কার্বনেট হিসেবে সম্পূর্ণরূপে অধিক্ষিপ্ত করতে 200 ml আয়তনের একটি পানির নমুনায় 0.025 m মোলার ঘনমাত্রার 5 ml সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রয়োজন হলো। পানির নমুনাটির খরতা ppm হিসাব করো। আচ্ছা চলো হিসাব করি। খেয়াল করো, এখানে তোমার কাছে কি কি অপশন আছে? ক্যালসিয়াম কার্বনেট আর সোডিয়াম কার্বনেট, তাই তো? এগুলো আছে। বা এটাকে এইভাবে লেখো, আগে ছিল সেটা ক্যালসিয়াম, এটার সাথে তুমি সোডিয়াম কার্বনেটের মিশাবা, মিশালে সে ক্যালসিয়াম কার্বনেট আকারে অদক্ষেপ করবে, +2 সোডিয়াম। তাহলে জাস্ট একটু মোল সংখ্যাটা মিলাও, তাহলেই হবে। সোডিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা সমান, n অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু n অফ সোডিয়াম কার্বনেট। তাহলে W অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইড বাই M অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু কি হবে? V অফ সোডিয়াম কার্বনেট, অবশ্যই লিটারে নিতে হবে, ইন্টু S অফ সোডিয়াম কার্বনেট। চলে আসো মিশাই। তাহলে শুধু W অফ ক্যালসিয়াম কার্বনেট কত হবে? দেখো কত আসছে আমার। M কত? ক্যালসিয়াম কার্বনেটের M 100, ইন্টু আয়তন কত দাও? 5 ml, তাহলে 5/1000, ইন্টু এস দাও কত? ঘনমাত্রা 0.025 মোলার। এটা গুণ করলে আমরা ডাব্লিউ পাবো, কিন্তু বলছে তো পিপিএম হিসাব করতে, তাই না? পিপিএম হিসাব করতে। পিপিএম মানে কি? মিলিগ্রাম পার লিটার। জিনিসটা কি? মিলিগ্রাম পার লিটার। এই আয়তনটা কততে? 200 ml, তাই না? আমার তা নিতে হবে মিলিগ্রাম পার লিটার, মানে এটার অ্যান্সারটা আসবে গ্রামে। তাহলে এটাকে আগে মিলিগ্রামে নিতে হবে আর এটাকে 1000 ml এ নিতে হবে। তাহলে চিন্তা করো, ডাব্লিউ অফ ক্যালসিয়াম কার্বনেট এটা 1000 ml এ কত হবে? অবশ্যই বেশি হবে। তাহলে 100 ইন্টু 5/1000 ইন্টু, এটাকে একটু অন্যভাবে লিখি। দেখো, দশমিকের পর 3 ঘর আছে, তাহলে 3টা শূন্য, মানে 1000 দিয়ে ভাগ করব, উপরে শুধু 25 লিখলাম। আচ্ছা, ইন্টু গ্রামকে মিলিগ্রামে নিতে হলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে মিলিগ্রামে নিলাম। আবার আগে ছিল তো 200-র জন্য, 200-র জন্য এত মিলিগ্রাম, তাহলে 1000 জনের জন্য কত? তাহলে 1000 ml এর জন্য কত? আর আগে ছিল 200 ml, তাহলে এই পুরোটা আসবে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, উইচ ইজ উই কল্ড ppm। আসো কাটাকাটি করি, দেখি পারি কিনা। এটা 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 কাটা, ওকে। এটা 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 কাটা, ওকে। এটা 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 কাটা, ডান। আচ্ছা, তারপর তাহলে কি থাকলো? 5×10, ওকে। 5×5 = 25, 25 × 25 কত হয় সেটা একটু দেখতে হবে। আর নিচে একটা 10 আছে এখন, হ্যাঁ। আচ্ছা, নিচের 10টা আপাতত থাকুক, নিচের 10টা আপাতত থাকুক। তাহলে কত হচ্ছে?
5 25 125, 125 ইন্টু 5 কত? 125 ইন্টু 5, 5 5 25, 5 হাত থেকে 2, 5 2 10, 2 12, 2 হাত থেকে 1, 5 5 1 6, 625। তাহলে অ্যান্সারটা তোমার আসতেছে হচ্ছে 625/10। এই যে একটা 10 হয়ে গেছে, তাহলে আলটিমেটলি 62.5 ppm। দেখো ক্যালকুলেটর ছাড়াই কিন্তু করে ফেললাম। অ্যান্সার কত আসছে? 62.5 ppm। আচ্ছা, এই তো আমাদের লেকচার কিন্তু শেষ। একটা কথা না বললি না, এই চ্যাপ্টারটা কিন্তু অ্যাকচুয়ালি চমৎকার। গ্রাফ যেগুলো আছে এগুলো শিখলে কিন্তু আমাদের ফিজিক্সের ফার্স্ট পেপারের অধ্যায় 10, সেকেন্ড পেপারের অধ্যায় 1 শেষ হয়ে যাবে। এখানে ওই জিনিসটা শেষ হয়ে যাবে। সিম্পল, গ্রাফগুলো ভালো মতো বুঝলে গ্রাফের অবজেক্টিভ তো সহজ। এছাড়াও ক্যালকুলেশন গুলো কিন্তু ওই যে পরিমাণগত রসায়ন যেটা আমরা পড়লাম না ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে 3 নম্বর চ্যাপ্টার, ওর চেয়ে আরো ইজি ক্যালকুলেশন। এখানে আবার এক্সট্রা কনসেপ্ট হিসেবে ডিও বিওডি সিওডি যেগুলো আছে সেগুলো তো আরো সহজ কনসেপ্ট। তো এগুলো আমরা জাস্ট একটু যদি অনুধাবন করতে পারি আমাদের জন্য সহজ, বা কাটাকাটি করা কিন্তু আরো সহজ। জাস্ট গুণ ভাগ, কোথায় ভাগ করব কোথায় গুণ করবো, যেমন গ্রাম থেকে মিলিগ্রাম, বড় একক থেকে ছোট একক নিলে গুণ করতে হয়, ছোট থেকে বড় এককে নিলে ভাগ করতে হয়। এই জিনিসগুলো করলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। আশা করি তোমরা ঠিকঠাক মতো সবকিছু বুঝতে পারছো এবং চমৎকার ভাবে আশা করি এখন হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস করতে পারো। তো একটু চেষ্টা করে বেশি বেশি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ সামনে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।